নমস্কার। সমস্ত চাকরির পরীক্ষার উপযোগী অঙ্কের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে গড় অর্থাৎ এভারেজের অঙ্ক। এটা হচ্ছে এভারেজ সম্পর্কিত অঙ্কের সেকেন্ড পার্ট। তোমরা যারা প্রথম পার্টটি দেখতে চাও তারা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে, অথবা আমাদের চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেখান থেকেও তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি গড়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। এই 6টি অঙ্কই কোনো না কোনো চাকরি পরীক্ষায় বিগত বছরে এসেছিল। তোমরা আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখো এখানে 1 নম্বর অঙ্কটি কি বলছে। 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর। নতুন বালকের বর্তমান বয়স কত? আমাদেরকে নতুন বালকের বর্তমান বয়সটা বের করতে হবে। খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলা হয়েছে, 5 বছর আগে। আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাবো। 5 বছর কি হয়েছে আগে, 5 বছর আগের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? 4 জন বালকের বয়সের গড় 9 বছর। কয়জন বালক? 4 জন বালক। ঠিক আছে, 4 জন বালকের বয়সের গড় কত ছিল? গড় ছিল হচ্ছে 9 বছর। 9 বছর। তাহলে বলো তো, এই 5 বছর আগে এই 4 জন বালকের বয়সের সমষ্টি কত ছিল? ঠিক আছে, সমষ্টিটা কত ছিল? তাহলে গড় যদি 5 বছর আগে 4 জন বালকের 9 বছর হয়ে থাকে, তাহলে 4 জন বালকের সমষ্টিটা কত ছিল বয়সের? বয়সের সমষ্টি করলে কি করতে হবে? এই যে গড় আছে 9 বছর, এর সাথে আমরা 4 দিয়ে গুণ করব, কারণ 4 জন বালকের সমষ্টি। তাই 4 নং 36। তাহলে আমরা পেয়ে গেলাম কি বলতো? 36 বছর। কি পেলাম? 36 বছর। 36 বছরটা কি? 5 বছর আগের, কিন্তু সমষ্টিটা কত বছর আগের? 5 বছর আগের 4 জন বালকের বয়সের সমষ্টি ছিল কত? 36 বছর। ঠিক আছে, তাহলে ভাবো তো বর্তমানে তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? 5 বছর আগে ছিল 36 বছর, তাহলে বর্তমানে 4 জন বালকের আমি মানে ছোট ছোট করে লিখছি, পূর্ণ বাক্যে লিখছি না আর কি। বর্তমানে 4 জন বালকের বয়সের সমষ্টি তোমরা বুঝে নাও আর কি। তাহলে বয়সের সমষ্টি কত হবে? বর্তমানে ওই 4 জন বালকের সমষ্টি কত হবে বয়সের? 36 তো তাদের 5 বছর আগেই ছিল, তাহলে তার সাথে কি হবে? যোগ হবে। কত যোগ হবে? 5 গুণ 4। কেন 5 গুণ 4 যোগ হলো? কারণ দেখো 5 বছর আগে তাদের বয়স ছিল হচ্ছে 36 বছর। 4 জনের মিলে তাদের বয়স ছিল হচ্ছে 36 বছর 5 বছর আগে। আর এখন মানে 5 বছর পরে, তাহলে প্রত্যেকের বয়স 5 করে বাড়বে। যেহেতু 4 জন বালক আছে, তাহলে প্রত্যেকেরই 5 করে বাড়বে। তার মানে 4 5 20 বছর বয়স কি তাদের সমষ্টির সাথে যোগ হবে। তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত হবে? 36 যোগ 4 5 20। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, তাহলে 36 যোগ 4 5 20। তাহলে 36 আর 20 যোগ করলে কত হচ্ছে? 56 বছর। তাহলে 56 বছর কি বলতো এখন মানে বর্তমানে সেই 4 জন বালকের বয়সের সমষ্টি। ঠিক আছে, 4 জন বালকের বয়সের সমষ্টি কিন্তু এখন হচ্ছে 56 বছর। তো তারপরে কি বলা হয়েছে দেখো, একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর। তাহলে একজন বালককে যুক্ত করা হয়েছে, তাহলে 4 জন বালক আগে ছিল, তাহলে একজনকে যুক্ত করলাম, তাহলে 4 একে 5 জন বালক হলো। এই 5 জন বালকের বর্তমান গড় কত বলো তো? বর্তমান গড় আমাদের বলা আছে 15 বছর। তাহলে 15 বছর এখানে লিখলাম। তাহলে দেখো 5 জন বালকের বর্তমান গড় যদি 15 হয়, তাহলে সমষ্টি কত হবে? ঠিক আছে, বর্তমানে তাহলে সমষ্টিটা কত হবে? খুব ভালো করে বুঝে নাও। কি বললাম? যে 5 জনের বর্তমান গড় হচ্ছে 15 বছর, তাহলে সমষ্টি কত হবে 5 জনের? তাহলে 15 বছর যে গড় দেওয়া আছে, এই 15-র সাথে আমরা কি করব? যেহেতু আমাদের জনসংখ্যা মানে 5 জন বালকের কথা বলা হয়েছে, তাই 5 দিয়ে গুণ করব। 5 15 কত? 75। আমরা পেয়ে গেলাম 75 বছর হচ্ছে কি বলতো বর্তমানে ওই 5 জন বালকের বয়সের সমষ্টি। ঠিক আছে, 5 জন বালকের বর্তমান বয়সের সমষ্টি কত? 75। আর 4 জন বালকের বর্তমান বয়সের সমষ্টি কত? 56। তাই না? তাহলে কি বের করেছি? 4 জন বালকের বয়সের সমষ্টি হচ্ছে 56 বর্তমানে, কিন্তু এই 4 জন বালকের যে বয়সের সমষ্টি 56 বের করেছি, এটাও বর্তমানে। আর এই যে 5 জন বালকের বর্তমান বয়সের সমষ্টি 75 বের করেছি, এটাও কিন্তু বর্তমানে হিসেব হচ্ছে। তাহলে 4 জনের বর্তমান বয়সের সমষ্টি 56 আর 5 জনের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 75। তাহলে যে লাস্টে যোগ দিল, যে লাস্টে যে 5 নাম্বার বালকটা যোগ দিল, তাহলে তার বর্তমান বয়স কত? তাহলে আমরা কি করব? এই যে 75 5 জনের সমষ্টি থেকে এই 4 জনের সমষ্টিটাকে বিয়োগ করে দেবো। তাহলে এখানে আমরা 75 থেকে বিয়োগ হচ্ছে
56 বছর। তাহলে কত হবে? 75 থেকে 56 বাদ দিলে হচ্ছে 19 বছর। তাহলে আমরা পেয়ে গেলাম যে 5 নাম্বার বালকটি বা নতুন যে বালকটি যোগ দিল তার বর্তমান বয়স কত বলতো? 19 বছর। তাহলে আমরা অপশন মিলাবো কোনটা সঠিক। এখানে দেখতে পাচ্ছি, দেখো অপশন কিন্তু এ নাম্বার রয়েছে, এটা সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। আশা করি তোমরা বুঝেছো অঙ্কটি। এবারে আমরা দেখব 2 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 2 নাম্বার অঙ্কটিতে বলা হচ্ছে 5 জন ছাত্রের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52, প্রকৃত গড় কত? আমাদেরকে প্রকৃত গড়টা বের করতে হবে। এখানে ভুল গড় দেওয়া আছে হচ্ছে 52। কেন ভুল হলো গড়টা? কারণ 45-এর পরিবর্তে একটা নাম্বার কত লেখা হয়েছে? 54 লেখা হয়েছে। ঠিক আছে, 5 জন ছাত্রের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখা হয়েছে, তার জন্য ভুল গড় পাওয়া গেছে 52। তো প্রকৃত গড় কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে কি বলা হচ্ছে দেখো, তোমাদেরকে ভেঙে ভেঙে আমি বোঝাচ্ছি। এখানে বলা হয়েছে 5 জন ছাত্রের, এই 5 জন ছাত্রের ভুল গড়, ঠিক আছে, ভুল গড় 5 জন ছাত্রের ভুল গড় হচ্ছে কত বলা হয়েছে? 52। ঠিক আছে, তাহলে 52 এই 5 জন ছাত্রের, ঠিক আছে, তাহলে ভুল সমষ্টিটা কত হবে? নম্বরের সমষ্টিটা কত হবে? ভুল নম্বরের সমষ্টিটা কত হবে? আমাদের 5 জন ছাত্রের ভুল গড় দেওয়া আছে হচ্ছে 52। তাহলে এই 5 জন ছাত্রের ভুল সমষ্টি যেটা হবে সেটা তো ভুল বেরোবে, তাই না? তাহলে সমষ্টিটা কত? এই যে গড় দেওয়া আছে 52, এই 52 সাথে আমরা কত গুণ করব? 5 গুণ করব, কারণ 5 জন ছাত্রের কথা বলা হয়েছে, তাই 52 গুণ হচ্ছে 5। 52 সাথে 5 গুণ করলে কত হবে? 5 দুগুণে 10 0, হাতে 1, 5 5 25, 1 26। তাহলে কত পেলাম? 260। এই 260 কি বলতো? 260 নাম্বারটা কি? 5 জন ছাত্রের ভুল নাম্বার, তাই না? ভুল নাম্বার। কেন ভুল নাম্বার? কারণ আমাদের কি 45-এর পরিবর্তে 54 লেখা হয়েছে, তাই না? তাহলে 45-এর পরিবর্তে 54 লেখা হয়েছে, তাহলে কত বেশি লেখা হয়েছে? দেখো লিখতে হতো হচ্ছে 45 আর লেখা হয়েছে 54, তাহলে কত বেশি লেখা হলো? লেখা হয়েছে 54, লিখতে হতো কত? 45। তাহলে বিয়োগ করে দেবো, দেখা যাচ্ছে 54 থেকে 45 বাদ দিলে হচ্ছে 9। এই 9 নম্বর কিন্তু বেশি লেখা হয়েছে, তাই না? এই 5 জন ছাত্রের সমষ্টিটা কত বেশি হয়ে গেছে? 9 বেশি হয়ে গেছে। তাহলে আমরা ভুল সমষ্টিটা বের করেছি 260। এই 260 থেকে আমরা কি করব? 9টাকে বিয়োগ করে দেব। তাহলে দেখতে পাচ্ছি 251। এই 251টা কি বলতো? সঠিক সমষ্টি, তাই না? 5 জন ছাত্রের সঠিক নম্বরের সমষ্টি হচ্ছে 251। এই যে 9 বেশি লেখা হয়েছিল, সেই 9টা বিয়োগ করে দিলাম। এই যে 260 ভুল ছিল, সেই 60 থেকে যদি আমি 9টা বাদ দিয়ে দিই, 260 থেকে 9 বাদ দিলে হচ্ছে 251। এটা হচ্ছে কি বলতো? 5 জন ছাত্রের সঠিক 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 হচ্ছে সমষ্টি, নম্বরের সমষ্টি। আমি কিন্তু পূর্ণ লাইনটা লিখছি না, মোটামুটি তোমাদের বোঝানোর জন্য খালি পাট করে লিখে দেখাচ্ছি। তাহলে 5 জন ছাত্রের সঠিক সমষ্টিটা কত? নম্বরের সমষ্টিটা হচ্ছে 251। দেখো 5 জন ছাত্রের সঠিক নম্বরের সমষ্টি হচ্ছে 251, তাহলে সঠিক গড় কত হবে? তাহলে অতএব সঠিক গড় কত হবে? 5 জন ছাত্রের নম্বরের গড় কত হবে? তাহলে আমাদের যে সমষ্টি যেটা দেওয়া থাকে সেটাকে আমাদের কি করতে হবে? এই যে 5 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে 5 জন ছাত্রের কথা বলা হয়েছে। তাহলে সঠিক সমষ্টিটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? সঠিক গড়টা আমরা পাবো। তাহলে 5 দিয়ে যদি 251কে ভাগ করি তাহলে কত আসবে? 50.2 আসবে। এই 50.2টাই হবে কি? 5 জন ছাত্রের প্রকৃত গড়। সঠিক গড় মানে প্রকৃত গড়। তার মানে এখানে অপশন ডি দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা দেখবো 3 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 3 নাম্বার অঙ্কটিতে বলা হচ্ছে কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করে? ঠিক আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। গড়ে মানে কতজন করে দিনে আসা যাওয়া করে। তো এখানে কি বলা হচ্ছে? রবিবার করে যদি দিন রবিবার হয় তাহলে সেদিন পাঠাগারে 510 জন লোক আসে। ঠিক আছে, আর অন্যান্য দিন যদি হয়, ঠিক আছে, সপ্তাহের যদি অন্যান্য দিন হয় তাহলে সেই দিনগুলোতে 240 জন করে লোক যাওয়া আসা করে। ঠিক আছে, রবিবার হলে 510 জন লোক যাওয়া আসা করে, আর অন্যান্য দিন মানে বাদবাকি যে 7 দিনের মধ্যে 6 দিন আছে সেগুলো হচ্ছে 240 জন করে লোক যাওয়া আসা করে। ঠিক আছে, এটা আমাদেরকে বলা হচ্ছে। তো এবার আমাদের আরেকটা কথা বলা হয়েছে, কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে, তাহলে এক মাস মানে হচ্ছে 30 দিন। তাহলে 30 দিনের মধ্যে কয়টা রবিবার আছে সেটা আমাদের বের করতে হবে, আর অন্যান্য দিন কয়টা আছে সেটা আমাদের বের করতে হবে। আমাদের বলা হয়েছে মাসটি কি হবে? রবিবার দিয়ে শুরু হবে, তার মানে 1 তারিখটা কি হবে? রবিবার হবে। তাহলে আবার 7 দিন পরে রবিবার আসবে,
তার মানে 8 তারিখ আবার কি হবে, রবিবার হবে। তাহলে 8 তারিখ যদি রবিবার হয় তাহলে আবার 7 দিন পরে রবিবার আসবে, 8 সাথে হচ্ছে 15, তাহলে 15 তারিখও রবিবার। আবার 15 তারিখের পরে 7 দিন পরে রবিবার আসবে, তাহলে 15 সাথে 22, 22 তারিখে রবিবার আসবে। 22-এর পরে আবার হচ্ছে 22 আর সাথে 29, 29 তারিখে আবার রবিবার আসবে। যেহেতু 30-এ মাস, তারপরে কিন্তু আর রবিবার সেই মাসে আসছে না। তাহলে মোট কটা রবিবার হলো, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে দেখা যাচ্ছে যে মাসটা, যে মাসের 1 তারিখটা রবিবার দিয়ে শুরু, সেই মাসে কয়টা রবিবার থাকবে, 5টা রবিবার থাকবে। তাহলে মোট কয়টা রবিবার হচ্ছে, মোট হচ্ছে 5টি রবিবার। তাহলে 5টি রবিবার আমরা পেলাম, ঠিক আছে, এই মাসের 5টা রবিবার পেলাম। তাহলে বাকি অন্যান্য দিন কয়টা হবে, 30 বিয়োগ 5 কত, 30 বিয়োগ 5 মানে হচ্ছে 25, 25 দিন হচ্ছে অন্যান্য, ঠিক আছে, 25 দিন হচ্ছে অন্যান্য দিন এটা, ঠিক আছে, 25 দিন হচ্ছে অন্যান্য, আর 5 দিন হচ্ছে রবিবার। তাহলে দেখো আমাদের বলা হয়েছে রবিবার দিন করে 510 জন লোক যাওয়া আসা করে। তাহলে মোট 5টা রবিবার, তাহলে মোট 5টা রবিবারে কতজন লোক যাওয়া আসা করবে, এক একটা রবিবারে 510 জন করে লোক যাওয়া আসা করে। তাহলে 5টা রবিবার আছে, তাহলে 5টা রবিবারে মোট কতজন লোক যাওয়া আসা করবে, তাহলে গুণ 5, 5 দিয়ে আমরা 510-এর সাথে গুণ করব, 0, 5 অক্ষে 5, 5 5 25, দেখতে পাচ্ছি 2550 জন লোক, ঠিক আছে, রবিবার দিন 5টা রবিবারে মিলে 2550 জন লোক কিন্তু যাওয়া আসা করছে, ঠিক আছে, 2550 জন লোক। আর অন্যান্য এই যে 25 দিন রয়েছে, এই অন্যান্য দিনে আমাদের বলা হয়েছে 240 জন করে লোক এক এক দিনে যাওয়া আসা করে। তাহলে 25 দিনে কতজন লোক যাওয়া আসা করবে, তাহলে গুণ 25, তাই না, এক এক দিনে যদি 240 জন করে যাওয়া আসা করে, তাহলে 25 দিনে কতজন লোক যাওয়া আসা করবে, তাহলে 25 দিয়ে গুণ করব, 25 আর 24 গুণ করলে আমরা প্রত্যেকে জানি যে 600 হয়, 25 আর 24 গুণ করলে কত হয়, 600 লিখলাম, আর এই পেছনে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে কত হলো, 6000 জন। তাহলে দেখো 25 দিন আর 5 দিন মোট হলো 30 দিন, এই 30 দিনে কতজন লোক যাওয়া আসা করছে, 25 দিনে যাওয়া আসা করছে 6000 জন লোক, আর রবিবারে যাওয়া আসা করছে, 5টা রবিবারে যাওয়া আসা করছে হচ্ছে 2550 জন লোক। তাহলে মোট কতজন লোক হলো এক মাসে, মোট লোক হচ্ছে এই 6000 যোগ হচ্ছে 2550, এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে, 8550 জন লোক সারা মাসে কিন্তু যাওয়া আসা করে। তাহলে সারা মাস বলতে 30 দিনে, তাহলে 30 দিনে এখানে আমরা কি লিখবো, যে 30 দিনে মোট, ঠিক আছে, 30 দিনে হচ্ছে মোট কতজন লোক যাওয়া আসা করে, 8550 জন লোক যাওয়া আসা করে 30 দিনে, মানে এক মাসে মোট যাওয়া আসা করে 8550 জন লোক। তাহলে আমাদের গড় বের করতে হবে, তাহলে গড় বের করতে হলে কি করতে হবে, প্রতিদিন তাহলে কতজন করে আসে যায়, প্রতিদিন তাহলে বের করতে গেলে 30 দিনে যদি এতজন আসে যায়, তাহলে প্রতিদিন গড়ে কতজন করে আসবে, তাহলে গড়টা হিসাব করতে গেলে কি করতে হবে, তাহলে গড় হিসাব করতে গেলে এই যে 8550 আছে, এটাকে আমরা 30 দিয়ে ভাগ করবো, তাহলে 8550 এটাকে আমরা কি করব, 30 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের গড় বেরিয়ে যাবে যে দৈনিক গড়ে কতজন লোক যাওয়া আসা করে সেই পাঠাগারের মধ্যে। তাহলে 30 দিয়ে আমরা ভাগ করছি, এই শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটবো, 3 অক্ষে 3, 3 দিয়ে কাটলে কত হবে, 3 দুগুণে হচ্ছে 6, তাহলে থাকবে 2, 3 আটা 24, আর 3 5 15, তাহলে 285। আমরা কত পেলাম কাটাকাটি করে, এই যে 285 জন, তাহলে গড়ে 285 জন করে লোক প্রতিদিন সেই পাঠাগারে যাওয়া আসা করে, সেটা কিন্তু আমরা বের করলাম। তাহলে এখানে আমরা অপশন মিলাবো কোনটা সঠিক, এখানে দেখা যাচ্ছে, দেখো অপশন হচ্ছে ডি নাম্বারটা 285, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। আশা করি তোমরা ভালো মতো অঙ্কটা বুঝেছো। এবারে আমরা দেখবো 4 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 4 নম্বরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গড়ের অঙ্ক তোমাদের জন্য রেখেছি। 4 নম্বর অঙ্কটিতে বলছে, এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি পার ঘন্টা বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে 30 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? অনেকে কি করে বলতো, এই 60 যোগ 30 যোগ 10 এটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিয়ে বলে যে গড় গতিবেগ বেরিয়ে গেছে। এটা কিন্তু একদমই ভুল, তাই না, এভাবে তার অঙ্কটা হবে না। আমাদের কি বলা হয়েছে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। গড় গতিবেগ বলতে আমাদেরকে বের করতে হবে গড়ে লোকটা প্রতি ঘন্টায় কত কিমি করে পথ গেছে। কি বললাম, গড়ে লোকটা প্রতি ঘন্টায় লোকটা কত কিমি করে পথ গেছে সেটাই আমাদের কিন্তু বের করতে হবে, মানে গড় গতিবেগ বের করতে হবে। গড় গতিবেগ বলতে কি বলা হচ্ছে, যে প্রতি ঘন্টায় লোকটা কত কিমি করে পথ গেছে। তো আমরা প্রথমে ভেবে নেব, ধরে নাও যে লোকটা এখান থেকে যাত্রাটা শুরু করছে, একদম এখান থেকে এই পর্যন্তটা আসছে লোকটা, তাহলে এটা হচ্ছে এ স্থান, এই এ স্থান থেকে এই বি স্থান পর্যন্ত লোকটা কি করছে, যাত্রা করছে।
আমরা এখান থেকে এই পর্যন্তটা ধরে নিচ্ছি, এই যে পুরোটা দূরত্ব হচ্ছে 100 কিমি দূরত্ব। পুরোটা কত ধরলাম? এটা হচ্ছে 100 কিমি দূরত্ব। এই 100 কিমি দূরত্ব লোকটা এই স্থান থেকে বি স্থান পর্যন্ত কি করছে বলতো? যাচ্ছে। তার এটা হচ্ছে ভ্রমণ পথ। তো প্রথম এখানে এই ভ্রমণ পথের অর্ধেকাংশ, তাহলে 100 কিমির অর্ধেক কত? এই যে 50, এটা মাঝখানে মোটামুটি ভাগ করে দিলাম 50। এই 50 কিমি পথ, এই 50 কিমি পথ সে কি করছে? ট্রেনে করে যাচ্ছে। এই 50 কিমি পথ সে ট্রেনে করে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি করছে? বাকি যে অর্ধেকটা থাকলো 50 কিমি, এটাকেও আবার অর্ধেক করছে। এটার অর্ধেকটা কি করছে? ধরুন এখানটাতে অর্ধেক, এটা হচ্ছে 25 কিমি। এই 25 কিমি পথ মানে অর্ধেকটা পথ কি করছে? সে বাসে করে যাচ্ছে। বাসে করে যাচ্ছে এই 25 কিমি পথ। তারপরে কি করছে? বাকি যেটুকু থাকলো সেটা সাইকেলে করে যাচ্ছে। বাকি থাকলো আরো 25, এটা যাচ্ছে সাইকেলে। তো ভালো করে বুঝে নাও আমাদের কি বলা হয়েছে? এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ। তাহলে প্রথম অর্ধাংশ বলতে কি? তাহলে বলছে প্রথম অর্ধাংশ বলতে হচ্ছে আমাদের এই যে 100 কিমি আমি ধরে নিয়েছি মোট দূরত্ব, তার মধ্যে অর্ধাংশ বলতে এখান থেকে এইটুকু, তার মানে হচ্ছে 50 কিমি। এইটুকুটা 50 কিমি অর্ধাংশ সে কিসে করে গেছে? এটা গেছে ট্রেনে করে গেছে। ট্রেনে করে গেছে, এই যে এখান থেকে এইটুকুটা 50 কিমি। তারপরে কি বলা হয়েছে? বাকি পথের অর্ধাংশ। তাহলে বাকি পথ এখান থেকে এইটুকুটা, তাহলে এখান থেকে এইটুকুটার আবার অর্ধেক, মানে এইটুকুটা অর্ধেক বলতে 25 কিমি। এই 25 কিমি পথ সে কি করে গেছে? বাসে করে গেছে। তারপরে কি বলা হয়েছে? তারপরে বাকি যেটুকু থাকলো সেটা সে কিসে গেছে? সাইকেলে করে গেছে, ঠিক আছে। বাকিটা গেছে কতটুকু? সাইকেলে। কতটুকু জায়গা? এটা 25 কিমি। বাসে গেছে 25 কিমি, সাইকেলেও গেছে 25 কিমি। এবার আমাদেরকে বের করতে হবে যে লোকটা প্রতি ঘন্টায় কত কিমি করে গেছে, মানে তার গড় গতিবেগটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা ট্রেনের ব্যাপারটা হিসেব করব। আমাদের কি বলা হয়েছে? ট্রেনে দেখো, আমাদেরকে বলা হয়েছে ট্রেনে 60 কিমি পার ঘন্টা বেগে, ট্রেনটা কত কিমি বেগে ছুটেছে? 60 কিমি পার ঘন্টা। তার মানে কি ট্রেনটা 60 কিমি পথ যায়। ট্রেনে করে 60 কিমি পথ যেতে সময় লাগে 1 ঘন্টা, তাই না? ট্রেনে করে 1 ঘন্টায় 60 কিমি পথ যাওয়া যায়। আমাদের যেহেতু বলা হয়েছে ট্রেনের গতিবেগ কত? 60 কিমি পার ঘন্টা। তার মানে ট্রেনে 60 কিমি পথ যেতে 1 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। তো 1 কিমি পথ যেতে ট্রেনে কত সময় লাগবে? নিশ্চয়ই এর থেকে কম লাগবে। তাই এই 1কে আমরা কি করব? 60 দিয়ে ভাগ করব। তাহলে 1/60 ঘন্টা লাগবে হচ্ছে 1 কিমি পথ যাওয়ার জন্য। আর এই লোকটা তো মাত্র 50 কিমি পথ গেছে। তাহলে 50 কিমি পথ যেতে ট্রেনে তার কত সময় লেগেছে সেটা বের করব। তাহলে 1 কিমি পথ যেতে 1/60 ঘন্টা সময় লাগে। তাহলে 50 কিমি পথ যেতে লোকটার কত সময় লাগবে? একের সাথেই 50টা গুণ হয়ে যায়, মানে 50কে 50/60। তাহলে 50/60 ঘন্টা সময় লাগে ট্রেনে করে লোকটার এই 50 কিমি পথ যেতে। তার মানে এখান থেকে এইটুকুটা যেতে ট্রেনে তার কত সময় লেগেছে? 50/60। এটাকে একটু কাটাকাটি করে দিচ্ছি, এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 5/6 থাকছে। তাহলে 5/6 ঘন্টা সময় লাগছে লোকটার 50 কিমি পথ যেতে ট্রেনে করে। তার মানে ট্রেনে সে কত সময় ধরে গেছে? 5/6 ঘন্টা সময় ধরে কিন্তু সে ট্রেনে করে এখান থেকে এই পর্যন্ত পৌঁছেছে। তো এবার গেল ট্রেনের ঝামেলা। এবার আমরা দেখবো হচ্ছে বাসের বিষয়। তো বাসে কি বলা হয়েছে? বাসের গতিবেগ বলা হয়েছে দেখো 30 কিমি পার ঘন্টা। তার মানে বাসে করে লোকটা 30 কিমি পথ যেতে পারে কত ঘন্টায়? 1 ঘন্টায়। লোকটা 30 কিমি পথ যায় 1 ঘন্টায় বাসে করে। তাহলে 1 কিমি পথ যেতে কত সময় লাগবে? নিশ্চয়ই কম সময় লাগবে। এই 1কে আমরা 30 দিয়ে ভাগ করে দিলাম, এত ঘন্টা সময় লাগবে তাহলে লোকটার 1 কিমি পথ যেতে। তাহলে বাসে করে কত কিমি গেছে? এই যে এখান থেকে টুকুটা গেছে, মানে 25 কিমি পথ গেছে। তাহলে 25 কিমি পথ যেতে বাসে কতটুকু সময় লাগবে লোকটার? তাহলে এই 1-এর সাথে 25টা গুণ হয়ে যাবে, যেহেতু বেশি সময় লাগবে। 1 কিমি যেতে যদি 1/30 ঘন্টা সময় লাগে, তাহলে 25 কিমি যেতে নিশ্চয়ই এর থেকে বেশি সময় লাগবে। তাই 25 দিয়ে উপরে গুণ হয়ে যাচ্ছে। তাহলে 25 অক্ষে 25, নিচে হচ্ছে 30। তাহলে 25 আর 30টা কাটাকাটি করবো, কত হবে? 25 5 অক্ষে 5 5 25, 5 6 30। তাহলে কত দেখতে পাচ্ছি? কাটাকাটির পরে দেখতে পাচ্ছি 5/6 ঘন্টা। 5/6 ঘন্টা সময় লাগবে লোকটার এই যে এখান থেকে এইটুকুটা 25 কিমি পথ যেতে। তার মানে লোকটা বাসে চড়েছিল কত সময়? 5/6 ঘন্টা লোকটা কিন্তু বাসে ছিল। আর ট্রেনে কত ছিল? ট্রেনে এখান থেকে এইটুকুটা, এটাও ছিল 5/6 ঘন্টা। আর এখান থেকে এইটুকুটা বাসে, এটাও তার সময় লেগেছে 5/6 ঘন্টা। এবার আমরা দেখবো সাইকেলের হিসেব, ঠিক আছে। তো আমাদের সাইকেলের গতিবেগ কত বলা হয়েছে? 10 কিমি পার ঘন্টা। তো এখানে আমরা সাইকেলেরটা লিখবো। তোমাদের বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে করছি বলে এতটা সময় লাগছে। একবার বুঝে গেলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কটা সমাধান করতে পারবে। তো যাই হোক, দেখো এখানে সাইকেলে বলা হয়েছে যে 10 কিমি পথ যায় 1 ঘন্টায় সাইকেলে করে। এবার 1 কিমি পথ যেতে সাইকেলে কত সময় লাগবে? নিশ্চয়ই কম সময় লাগবে। 10 কিমি যেতে 1 ঘন্টা লাগে, তাহলে 1 কিমি যেতে নিশ্চয়ই কম। তাহলে 1কে আমরা 10 দিয়ে ভাগ করলাম, এত ঘন্টা সময় লাগবে 1 কিমি যেতে। এবার লোকটা কত কিমি গেছে সাইকেলে? লোকটা গেছে 25 কিমি, এখান থেকে এইটুকুটা। তার মানে 25 কিমি গেছে সাইকেলে। তাহলে 25 কিমি যেতে সাইকেলে কত সময় লাগবে? এই 25 দিয়ে এই 1-এর সাথে গুণ হয়ে যাবে, কারণ 1 কিমি যেতে যদি 1/10 ঘন্টা লাগে, 25 কিমি যেতে নিশ্চয়ই আরো বেশি সময় লাগবে। তাই এই 25টা কি হবে? এই 1-এর সাথে গুণ হবে। তাহলে 25 অক্ষে 25/10। তাহলে 25/10 ঘন্টা সময় লাগবে সাইকেলে।
তাই না? তাহলে আমরা কাটাকাটি করবো, 5 দিয়ে 5 5 25, 5 দুগুণে 10। তাহলে দেখতে পাচ্ছি 5/2 ঘন্টা, এই 5/2 ঘন্টা সময় লেগেছে কি বলতো, সাইকেলে যেতে। তাহলে আমরা টেনে পেলাম, টেনে যেতে লেগেছে 5/6 ঘন্টা, তাহলে এখান থেকে এইটুকুটা যেতে তার 5/6 ঘন্টা লেগেছে। বাসে যেতে এখান থেকে এইটুকুটা তার যেতে সময় লেগেছে 5/6 ঘন্টা। আবার সাইকেলে এখান থেকে এইটুকুটা যেতে তার সময় লেগেছে 5/2 ঘন্টা। তাহলে মোট তার কত সময় লাগলো, এই যে সময়গুলো আমরা যোগ করে দেবো। তাহলে ট্রেনের সময় লেগেছে 5/6 ঘন্টা, বাসে সময় লেগেছে 5/6 ঘন্টা, আবার হচ্ছে সাইকেলের সময় লেগেছে 5/2 ঘন্টা। এগুলোকে আমরা যোগ করে দিলে বুঝতে পারবো যে তার কত ঘন্টা যাত্রাপথে সময় লেগেছে। তাহলে মোট কতটা সময় লেগেছে এগুলো যোগ করে দিচ্ছি। 6 আর 6 2 লসাগু করলে কত হয়, 12 হবে। তাহলে 6 দিয়ে 6 দুগুণে 12, তাহলে 5 দুগুণে 10। আবার 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 5 দুগুণে 10, যোগ 2 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে তোমার 6, তাহলে 5 6 30। তাহলে কত হচ্ছে 30, 10 40 আর 10 50, 50/12। তাহলে আমরা দেখতে পাচ্ছি 50/12 ঘন্টা। তাহলে লোকটা কিন্তু যাত্রাপথে সময় লেগেছে 50/12 ঘন্টা। তাহলে যাত্রাপথে কত সময় লেগেছে, 50/12 ঘন্টা। খুব ভালো করে বুঝো, 50/12 ঘন্টা সময়ে সে কি করেছে, এই এ স্থান থেকে বি স্থানে মানে 100 কিমি দূরত্ব গেছে। তাহলে বাসে, ট্রেনে এবং সাইকেলে করে তার 50/12 ঘন্টায়, 50/12 ঘন্টায় কত কিমি যায়, 100 কিমি লোকটা কিন্তু গেছে। 50/12 ঘন্টায় 100 কিমি পথ গেছে। আমাদেরকে 1 ঘন্টায় বের করতে হবে, কারণ আমাদের গড়ে জানতে চাওয়া হয়েছে প্রতি ঘন্টায় গড় গতিবেগটা কত, গড় গতিবেগ কত। তাহলে 1 ঘন্টায় বের করলে হয়ে যাবে। তাহলে 50/12 ঘন্টায় যায় 100 কিমি, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে, 50/12 কি 1-এর থেকে বড়। তাহলে বেশি সময়, বেশি ঘন্টায় বেশি দূরত্ব যায়, কম ঘন্টায় কি হবে, কম দূরত্ব যাবে। তার মানে এই 100 থেকে কম যাবে। তাহলে 100কে আমরা কি করবো, এটা দিয়ে ভাগ করে দেবো। 50/12 দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। আবার বলছি, 50/12 ঘন্টায় যায় 100 কিমি, 50/12 ঘন্টায় যায় 100 কিমি। তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে সেটা আমাদের বের করতে হবে। 1 ঘন্টায় নিশ্চয়ই 100 কিমির থেকে কম যাবে, তার জন্য আমরা কি করলাম, 50/12 দিয়ে ভাগ করলাম। তো আমরা জানি যে ভাগ করলে কি হয়, এই যে গুণ চিহ্ন হয়ে যাবে, আর পেছনে যে ভগ্নাংশ আছে সেটা উল্টে যাবে, 12/50 হবে। এবার কাটাকাটি করবো, 50 50, 50 দুগুণে 100, তাহলে 12 দুগুণে 24। আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টায় লোকটা কত কিমি পথ যাচ্ছে, 24 কিমি পথ গেছে। এটাই হবে লোকটার হচ্ছে গড় গতিবেগ, ঠিক আছে, ঘন্টায়। তাহলে 24 কিমি পার ঘন্টা, এটাই হচ্ছে লোকটার কিন্তু গড় গতিবেগ। ঠিক আছে, আমরা অপশন মিলাবো কোনটা সঠিক। এখানে দেখতে পাচ্ছি, দেখো অপশন বি নাম্বারে রয়েছে 24 কিমি পার ঘন্টা, এটাই হচ্ছে লোকটার গড় গতিবেগ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা দেখবো 5 নাম্বার অঙ্কটি কি রয়েছে। দেখো 5 নাম্বার অঙ্কটি কি বলছে। 5 নাম্বার অঙ্কে বলা হচ্ছে 12টি সংখ্যার গড় 9, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয়, তবে নতুন 12টি সংখ্যার গড় কত হবে। ঠিক আছে, 12টি সংখ্যার গড় দেওয়া আছে 9, যদি প্রত্যেকটা সংখ্যার সাথে কি করা হচ্ছে, 2 গুণ করে 3 যোগ করা হয়, 2 গুণ করে 3 যোগ করা হয়, তবে নতুন 12টি সংখ্যার গড় কত হবে। তো আমরা এখানে লিখবো যে 12টা সংখ্যার গড়, 12টি সংখ্যার গড় দেওয়া আছে কত, গড় দেওয়া আছে হচ্ছে 9। তাহলে 12টি সংখ্যার, অতএব 12টি সংখ্যার সমষ্টি কত হবে, সমষ্টি নিশ্চয়ই কি করতে হবে আমাদের, এই 9-এর সাথে এই 12 গুণ করতে হবে, গড়ের সাথে এই যে সংখ্যা 12টি সংখ্যা যেহেতু, তাহলে 12-র সাথে 9 গুণ করতে হবে। 12-র সাথে 9 গুণ করলে আমাদের কত হবে, তোমার হচ্ছে 9 12 হচ্ছে 108। ঠিক আছে, তাহলে 108 পেলাম কি আমরা, 12টি সংখ্যার সমষ্টি। এবার কি বলা হচ্ছে, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে, তাহলে প্রত্যেকটি সংখ্যার সাথে, প্রত্যেকটির সাথে কি করা হচ্ছে, 2 গুণ করে, 2 গুণ করে 3 যোগ করা হলে সমষ্টি কত হবে। তো দেখো প্রত্যেকটির সাথে 2 গুণ করে 3 যোগ করা হলে সমষ্টি হবে, ঠিক আছে, কিসের সমষ্টি হবে, সংখ্যাগুলির সমষ্টি হবে। যোগ করা হলে সংখ্যাগুলির, এখানে লিখে দিচ্ছি, সংখ্যাগুলির সমষ্টি হবে, কত হবে সমষ্টি। দেখো এই যে 108 তো আছেই, আগে থেকেই 108, ঠিক আছে, এই যে 2 দিয়ে গুণ করে 3 যোগ করার আগেই 108 আছে, তো এর সাথে কি করা হচ্ছে, 2 গুণ করা হচ্ছে, তাহলে কি ডবল হয়ে যাবে সংখ্যাটার সমষ্টি, তাই তো। 2 গুণ মানে কি, যদি 4 থাকে তার সাথে যদি 2 গুণ করি তাহলে কি হবে, 8 হয়ে যাবে। যদি 6 থাকে তাহলে তার সাথে যদি 2 গুণ করি 12 হয়ে যাবে, তার মানে ডবল হয়ে যাবে। তাহলে এখানে 108-এর সাথে আমরা কি করব, 2 গুণ করব, যেহেতু আমাদের কি বলা হয়েছে, 2 গুণ করে করার কথা বলা হয়েছে, 2 গুণ করলাম। তারপরে আবার কি বলছে, যোগ করার কথা বলা হয়েছে, 3 যোগ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যার সাথে 3 যোগ করতে হবে, একটা সংখ্যার সাথে না কিন্তু প্রত্যেকটা। তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে 3 যোগ করতে হবে। কয়টা সংখ্যা আছে, 12টা, তাহলে 3 12 36, তাহলে সমষ্টিটা কত হবে,
প্রত্যেকটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হলে সংখ্যাগুলির সমষ্টি কত হবে? 108 গুণ 2 যোগ 3 গুণ 12। ঠিক আছে, তাহলে 108 গুণ 2 যোগ 36। কেন 36? কারণ প্রত্যেকটা সংখ্যার সাথে আবার 3 যোগ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা সংখ্যা বলতে 12টা সংখ্যা আছে, তাহলে 3 বারং 36 আর কি বেড়ে যাবে, 36 বাড়বে। প্রত্যেকটা সংখ্যার সাথে 3 যোগ করা হয়েছে, তার মানে 3 বারং 36, 36 কিন্তু সমষ্টি বাড়বে। আবার কি বলা হয়েছে? সংখ্যার সাথে আবার 2ও গুণ করা হয়েছে, তাহলে 2 গুণ করা হচ্ছে। আগে ছিল সমষ্টি হচ্ছে 102, তাহলে সমষ্টি তাহলে 2 গুণ হবে। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যার সাথে তুমি 2 গুণ করা মানে কি সমষ্টি থেকেও 2 গুণ হয়ে যাবে, সমষ্টিটাও কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 108 গুণ 2 যোগ 3 গুণ 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটির সাথে 2 গুণ করে 3 যোগ করা হলে সংখ্যাগুলির সমষ্টি হবে 108 গুণ 2 যোগ 3 গুণ 12। তাহলে 108 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 216 যোগ 3 বারং 36। তাহলে 216 আর 36 যোগ করলে কত হচ্ছে? 6 6 12, 2 হাতে 1, 3 একে 4, একে 5 আর 2, 252 পেলাম। আমরা কি পেলাম? 12টি সংখ্যার সমষ্টি পেলাম কত বলতো? 252। তাহলে নতুন করে আমরা সমষ্টি পাচ্ছি, আগে ছিল সমষ্টি হচ্ছে 108। এই যে 2 গুণ করে 3 যোগ করার পরে প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করার পরে নতুন করে সমষ্টি পাচ্ছি হচ্ছে 252। কয়টা সংখ্যার সমষ্টি পাচ্ছি? 252, 12টি সংখ্যার সমষ্টি। তাহলে এই 12টি সংখ্যার গড় কত হবে? এই যে 252 আছে, এই 252কে আমরা কি করব? 12 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 12 দিয়ে ভাগ করলেই আমরা বের করতে পারবো যে সংখ্যাগুলির গড় কত হবে সেটা। তাহলে 12 দিয়ে 252কে ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো? প্রথমে 2 দিয়ে দিচ্ছি, তোমার হচ্ছে 12 দিয়ে দিচ্ছি। 12 কে 12, 12 দুগুণে কত? 2 দিয়ে প্রথমে যাবে, 12 দুগুণে 24, 24 তাহলে 1 থাকবে, তাহলে 12 কে 12, তাহলে দেখতে পাচ্ছি 21। আমরা গড় পেয়ে গেলাম যে 12টি সংখ্যার গড় হবে, নতুন করে গড় হবে হচ্ছে 21। ঠিক আছে, আগে গড় ছিল 9, এখন নতুন করে গড় হয়ে গেল কত? 21। কেন গড়টা 21 হলো, বাড়লো কেন? ওই যে প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয়েছিল। তাহলে আমরা উত্তর পেলাম হচ্ছে 12টি সংখ্যার নতুন করে গড় হবে 21। তার মানে অপশন সি এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারছি। এবারে আমরা দেখবো 6 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 6 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে? 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর। যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বৃদ্ধি পায়, মানে বাড়ে। প্রশিক্ষকের বয়স কত বছর? কি বলা হচ্ছে? 11 জন ক্রিকেটারের বয়সের গড় হচ্ছে 20, যদি প্রশিক্ষককে যুক্ত করা হয় তাহলে তাদের বয়সের গড় 10% বেড়ে যায়। তো প্রশিক্ষকের বয়স কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো 11 জন ক্রিকেটার, 11 জন কি বলতো ক্রিকেটারের গড় বয়সটা দেওয়া আছে কত? 11 জন ক্রিকেটারের গড় বয়সটা দেওয়া আছে হচ্ছে 20 বছর, গড় বয়স দেওয়া আছে। তাহলে এই 11 জন ক্রিকেটারের বয়সের সমষ্টি কত হবে? গড় যদি 20 দেওয়া থাকে তাহলে সমষ্টি কত হবে? এই 20-র সাথে আমার 11 গুণ করতে হবে, কারণ 11 জন লোক। তাহলে 11 জন লোকের সমষ্টি কত হবে গড় হচ্ছে বয়সের? 11-র সাথে যদি 20 গুণ করা হয়, 2 দুগুণে 2 11 হচ্ছে 22, আর হচ্ছে পিছনে একটা শূন্য আছে, তাহলে 220 বছর। আমরা কি পেলাম? এই 11 জন ক্রিকেটারের বয়সের সমষ্টি হচ্ছে 220 বছর। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে? যখন প্রশিক্ষককে যুক্ত করা হচ্ছে, এই প্রশিক্ষককে যখন হিসেব করা হবে তখন তাদের বয়সের গড় 10% বৃদ্ধি পায়। ঠিক আছে, 10% বৃদ্ধি পায়। 10% বৃদ্ধি মানে কি? 100-র মধ্যে 10 বেড়ে যায়। কি বেড়ে যায়? গড় বয়সটা বেড়ে যায়। 100-র মধ্যে 10 বেড়ে যায়। তাহলে গড় বয়সটা কত ছিল? 20 ছিল। তাহলে কতটা বাড়বে 20-র মধ্যে? 100-র মধ্যে যদি 10 বাড়ে, 20-র মধ্যে কতটা বাড়বে? তাহলে কাটাকাটি করবো, 10 দিয়ে 10 দিয়ে 100 কাটলে 10, আবার এই 10 দিয়ে এটা কাটবো, 10কে 10, 10 দুগুণে 20। তো দেখতে পাচ্ছি 2 বছর কি পাবে? বেড়ে যাবে। গড় বয়সটা কত বেড়ে যাবে? 2 বছর। তাহলে আগে ছিল 20, এখন 2 বেড়ে গেল, তাহলে 20 আর 2 হয়ে গেল 22 বছর। কি হয়ে গেল? প্রশিক্ষকের বয়সটা হিসেব করার পরে গড় বয়সটা কত হবে? 22 বছর হবে। তো প্রশিক্ষক সহ মোট কতজন হলো? আগে ছিল খেলোয়াড় 11 জন, ক্রিকেটার ছিল 11 জন, তাহলে প্রশিক্ষক তার সাথে যুক্ত হলো, তাহলে 11 আর 1 12 জন। এই 12 জনের আমরা দেখতে পাচ্ছি গড় বয়সটা কত? 22 বছর। এই 12 জন লোকের গড় বয়সটা কত বের করেছি? 22 বছর, তাই না? তাহলে 11 জন খেলোয়াড়ের গড় বয়স ছিল প্রথমে 20 বছর। তো 20 বছরের সমষ্টি, গড় থেকে সমষ্টি বের করলাম, কত হচ্ছে? 220 বছর হলো 11 জনের সমষ্টি। এবার বলছে প্রশিক্ষককে যখন হিসেব করব তখন গড় বয়সটা 10% বাড়বে। 10% মানে 100-র মধ্যে 10 বাড়ে, তাহলে 20-র মধ্যে কত বাড়ে? দেখলাম 2 বছর বাড়ে। তাহলে 2 বছর বাড়লে কত হচ্ছে? আগে ছিল 20 গড় বয়সটা, কতজনের? 11 জনের গড় বয়স ছিল 20, তাহলে বেড়ে গেল 2, তাহলে 20 আর 2 হচ্ছে 22 বছর। তাহলে 22 বছর হচ্ছে কতজনের গড় বয়স? 12 জনের গড় বয়স। কেন 12 জনের গড় বয়স? কারণ 11 জন ক্রিকেটার, তার সাথে একজন প্রশিক্ষক যুক্ত হয়েছে, তাহলে মোট হচ্ছে 12 জন। 12 জনের গড় বয়সটা বর্তমানে হচ্ছে দেখা যাচ্ছে 22 বছর, তাই না? তাহলে 12 জনের গড় বয়স 22 বছর, তাহলে 12 জনের সমষ্টি কত হবে? 12 জনের সমষ্টি,
তাহলে 12 জনের সমষ্টি কত হবে? তাহলে তোমার হচ্ছে 12 জনের গড় 22, তাহলে 12 জনের সমষ্টি কত হবে? 22-এর সাথে আমরা কি করব, এই 12টা গুণ করে দেবো। তাহলে 22-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে কত হবে? 264। এই 264 বছর কি পেলাম? এই 12 জন লোকের, মানে ওই প্রশিক্ষক সহ 11 জন খেলোয়াড়, মোট 12 জনের বয়সের সমষ্টি হচ্ছে 264। আর ওই 11 জন শুধুমাত্র প্রশিক্ষক বাদে বয়সের সমষ্টি 220। আর যখন প্রশিক্ষককে যুক্ত করা হচ্ছে তখন বয়সের সমষ্টি 264। তাহলে প্রশিক্ষকের বয়স কত? এই 264 থেকে আমরা 220 বাদ দেবো, তাহলে বুঝতে পারবো যে প্রশিক্ষকের বয়সটা কত। 264 বিয়োগ 220, ঠিক আছে? প্রশিক্ষককে ধরলে 264 হয়ে যাচ্ছে বয়সের সমষ্টি 12 জনের, আর প্রশিক্ষককে বাদ দিলে শুধু ক্রিকেটারদের মানে 11 জনের বয়সের সমষ্টি 220। তাহলে আমরা বিয়োগ করলে দেখতে পাবো যে প্রশিক্ষকের বয়স কত। 264 থেকে 220 বাদ দিলে হবে হচ্ছে 44। এই 44 বছরটা কি বলতো? এই 44 বছরটাই হচ্ছে প্রশিক্ষকের বয়স। তাহলে আমরা এখানে মেলাবো কোনটা অপশন সঠিক। এখানে দেখতে পাচ্ছি অপশন বি, 44 বছর রয়েছে, এটা সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের আজকের অঙ্কের ক্লাস। পরের দিন আমরা নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিকের উপরে অঙ্কের ক্লাস নিয়ে আসবো। তো তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।